বছরের মধ্যে কেন্দ্রে কি নতুন সরকার আসবে? বিজেপি ক্ষমতাহীন হয়ে যাবে? এনডিএ কি ভেঙে যাবে? রাহুল গান্ধী হঠাৎ করে আজকে এই ধরনের মন্তব্য কেন করলেন? কেন হঠাৎ করে তার দলের একটা বিশেষ বৈঠকে কেন তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে দৃঢ়তার সঙ্গে দাবি করে বসলেন যে আগামী 1 বছর পর নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী থাকবেন না, কেন্দ্রে বিজেপি নেতৃত্বে এনডিএ সরকার থাকবে না, এবং কেন্দ্রে মোদী সরকারের জায়গায় অন্য সরকার আসবে, মানে পরিবর্তন হয়ে যাবে? হঠাৎ করে এই দাবির ফলে দেশের রাজনীতিতে এক ধরনের তুফান তৈরি হয়ে গেছে। অন্য বিরোধী দলগুলো মনে করছে যে রাহুল গান্ধীর এই ভবিষ্যৎবাণীর পেছনে যথেষ্ট কারণ রয়েছে, এবং যেহেতু অতীতে রাহুল গান্ধীর একাধিক রাজনৈতিক ভবিষ্যৎবাণী বাস্তবে প্রতিফলিত হয়েছে, সেহেতু এবারের এই আপনার ভবিষ্যৎবাণীও অক্ষরে অক্ষরে মিলে যাবে। আবার অন্যদিকে বিজেপির নেতারা, কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন নেতারা একেবারে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে রাহুল গান্ধীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে নানান রকম মন্তব্য করছেন এবং উড়িয়ে দিতে চাইছেন। হঠাৎ করে রাহুল গান্ধী কেন্দ্রে সরকার পরিবর্তন, মানে পাল্টে যাওয়ার, সরকার পড়ে যাওয়ার, শুধু পাল্টে যাওয়া না, সরকার পড়ে যাওয়ার যে ভবিষ্যৎবাণী করে দিলেন, এইটা এখন হঠাৎ করে একটা বিরাট বিতর্কের জন্ম দিয়ে দিয়েছে। আপনারা হয়তো বিভিন্ন টিভি চ্যানেলে দেখেওছেন ইতিমধ্যে, আজকের দিনেই বিভিন্ন ডিবেট শুরু হয়ে গেছে। বিভিন্ন পলিটিক্যাল পার্টির মুখপাত্ররা, নেতারা এবং বিভিন্ন প্রবীণ সাংবাদিকরা তারা নিজের নিজের মতন করে মন্তব্য করতে শুরু করেছেন। অনেকেই এটাকে জাস্টিফাই করতে চাইছেন, আবার কেউ কেউ এটাকে একেবারে উড়িয়ে দিতে চাইছেন। কেউ কেউ বলছেন যে এই যে ককরোচ জনতা পার্টির যে উত্থান, এর সঙ্গে রিলেটেড রাহুল গান্ধীর এই আজকের বক্তব্য। কেউ বলছেন রাহুল গান্ধী দেশের জেনজিদেরকে উস্কে দিতে চাইছেন, কেউ বলতে চাইছেন যে রাহুল গান্ধী অস্থিরতা সৃষ্টি করতে চাইছেন। নানান ধরনের কথা নানান জন বলছেন, কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব দেশে কি সত্যি সত্যি আগামী 1 বছরের মধ্যে মোদী সরকার পড়ে যেতে পারে। প্রথমত শুনে নিন আজকে রাহুল গান্ধী কি বলেছেন। রাহুল গান্ধী বলেছেন, আপনার কংগ্রেসের সংখ্যালঘু বিষয়ক কমিটির একটি রুদ্ধদ্বার বৈঠকে রাহুল গান্ধী মন্তব্যটা করেছেন। আপনার রাহুল গান্ধীর দাবি হলো ক্রমবর্ধমান অর্থনৈতিক অসন্তোষের কারণে আগামী 1 বছরের মধ্যে কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার পড়ে যাবে। অর্থাৎ অর্থনৈতিক অসন্তোষের কারণে, এই কথাটা মেনশন করেছেন। এখন অর্থনৈতিক অসন্তোষের ব্যাপারটা আপনারা জানেন, পেট্রোল ডিজেলের দাম মাঝে মাঝে বাড়ছে, জিনিসপত্রের দাম খুব বেশি করে বাড়ছে, মানে বাড়ছে বললে কম হবে, অস্বাভাবিক আকারে বাড়ছে। আপনারা জানেন হরমুজ প্রণালীতে সংকটের কারণে অনেক তেলের ট্যাঙ্কার বা বিভিন্ন সামগ্রীর যে জাহাজগুলো সেগুলো আটকে গেছে, এবং এই সমস্যার এখনো সমাধান পূর্ণরূপে হয়নি। ফলে আন্তর্জাতিক বাজারে বিশেষ করে ইরান এবং আমেরিকার মধ্যে, ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে, সাম্প্রতিক যুদ্ধের কারণে অনেক ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। তো তার কারণে আন্তর্জাতিক বাজারে একটা চাপ পড়েছে। এই চাপের কারণে বিভিন্ন দেশে সমস্যা হচ্ছে, আমাদের দেশেও সমস্যা হচ্ছে, এবং আমাদের দেশে এই সমস্যা নাকি বিরাট আকার ধারণ করতে পারে। প্রধানমন্ত্রী নিজে আপনার পাবলিককে অ্যাড্রেস করতে গিয়ে পরিষ্কার ভাষায় পাবলিককে কিছু বিষয়ে আপনার সতর্ক সংযত থাকতে তিনি বলে দিয়েছেন। সুতরাং তিনি আগামী দিনের এমন ইঙ্গিত দিয়েছেন যা দেখে, যা শুনে মানুষ যথেষ্ট চিন্তায় পড়ে গেছে। রাহুল গান্ধী তার অনেক আগে থেকেই ইঙ্গিত দিয়ে আসছিলেন, বলে আসছিলেন পরিষ্কারভাবে সামনে বড় ধরনের সংকট। এবার অনেকেই বলছেন যে রাহুল গান্ধী তো আগে বলে দিয়েছিলেন, প্রধানমন্ত্রী অনেক পরে বলেছেন। প্রধানমন্ত্রী যে কথাটা অনেক আগে বলতে পারতেন, সেই কথাটা নির্বাচনের জন্য আগে না বলে নির্বাচন সময়কাল পর্যন্ত তার বেশ কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক ও নীতিগত ভবিষ্যৎবাণী বা রাজনৈতিক মূল্যায়ন হুবহু মিলে গেছে। বলছে 4 জুনের পর
নরেন্দ্র মোদী আর আগের মতন প্রধানমন্ত্রী থাকবেন না, মানে আগের মতন ক্ষমতা শক্তিশালী প্রধানমন্ত্রী থাকবেন না, এই কথা বলেছিলেন তিনি 2024-এর লোকসভা নির্বাচনের প্রচারের সময়। অনেক জায়গাতে গিয়ে তিনি ভাষণে কথা বলেছেন যে 4 জুন তো লোকসভা নির্বাচনের ভোট গণনা হয়েছিল, আপনাদের মনে আছে। তো ভোটের প্রচারে রাহুল গান্ধী বারবার আপনার এই দাবিটা করেছিলেন। তিনি বলেছিলেন, একটা কোটেশন আমি শোনাচ্ছি আপনাদের, লিখে রাখুন, 4 জুন 2024-এর পর নরেন্দ্র মোদী আর ভারতের প্রধানমন্ত্রী হতে পারবেন না একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। বিজেপি সরকার গঠন করলেও তা হবে অত্যন্ত দুর্বল এবং জোটের ওপর নির্ভরশীল। খেয়াল করে দেখুন, দুর্বল সরকার হয়েছে, জোটের ওপর নির্ভরশীল হয়েছে। ফলে 2024-এর লোকসভা নির্বাচনের প্রচারের সময় রাহুল গান্ধীর এই ভবিষ্যৎবাণী একেবারে মিলে গেছে। এবার কি ঘটেছে সেটাও বলে দিচ্ছে। বলছে 4 জুনের ফলাফলে দেখা যায় বিগত 10 বছরে প্রথমবার বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারায় এবং 240টি আসনে আটকে যায়। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর মতো আঞ্চলিক শরিকদের ওপর নির্ভর করে মোদিজিকে জোট সরকার চালাতে হচ্ছে, যা রাহুল গান্ধীর রাজনৈতিক মূল্যায়নের সঙ্গে হুবহু মিলে যায়। তাহলে এইটা একটা বড় ঘটনা, খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, রাহুল গান্ধী 2024-এর পর থেকেই দাবি করে আসছিলেন যে একক সংখ্যাগরিষ্ঠতাহীন এই মোদী সরকার সংসদে নিজের ইচ্ছে মতো যে কোনো আইন পাশ করাতে পারবে না এবং প্রথমবার তাদের বড় ধাক্কা খেতে হবে। মনে আছে আপনাদের? এই কথাটাও মিলে গেছে। এবার ফাঁকে আপনাদেরকে বলে দিই, 2024-এর লোকসভা নির্বাচনের যখন প্রচার চলছিল, এই চ্যানেলে অনেকগুলো ভিডিওতে আমি বারবার দৃঢ়তার সঙ্গে বলেছি যে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, কোনো দল পাবে না বলেছি, বারবার বলেছি। এবং বারবার বলেছি যে কেন্দ্রে এনডিএ সরকার গঠিত হবে, বিজেপি সরকার তৈরি করতে পারবে না, এই কথা আমি বারবার বলেছি। ভিডিওগুলো সবগুলো এই চ্যানেলের মধ্যে রয়েছে। তো এরপরে বলছে বাস্তবে কি ঘটেছে। অতি সম্প্রতি লোকসভায় মোদী সরকারের প্রস্তাবিত 131তম সংবিধান সংশোধনী বিল, মানে সংসদের আসন সংখ্যা 850-এ উন্নীত করার প্রস্তাব প্রয়োজনীয় সমর্থন না পেয়ে ভেস্তে যায়। বিগত 12 বছরের মোদী সরকারের ইতিহাসে এটি প্রথম বড় সংসদীয় বিলের পতন, যা প্রমাণ করে যে সরকারের রাশ আগের মতো শক্ত নেই। তাহলে এক্ষেত্রেও রাহুল গান্ধীর ভবিষ্যৎবাণী মিলে গেছে। এবার আরেকটা ভবিষ্যৎবাণীর কথা বলছে রাহুল গান্ধী বারবার সতর্ক করেছিলেন যে দেশের তরুণদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থা নিয়ে যেভাবে অবহেলা করা হচ্ছে, তাতে কোনো রাজনৈতিক দলের উস্কানি ছাড়াই দেশের ছাত্র ও যুব সমাজ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নামবে। এবার বলছে বাস্তবে যা ঘটেছে, 2026 সালের মে মাসে আমরা দেখছি নিট ইউজি 2026 প্রশ্নপত্র ফাঁস বিতর্ক নিয়ে দেশ জুড়ে লাখ লাখ শিক্ষার্থী রাস্তায় নেমেছে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় কোনো প্রথাগত রাজনৈতিক দলের ছাতা ছাড়াই তরুণদের তৈরি করা ককরোচ জনতা পার্টির মতো ডিজিটাল ও নাগরিক আন্দোলন আজ শাসক দলকে ব্যতিব্যস্ত করে তুলেছে। যুব সমাজের এই স্বতঃস্ফূর্ত ক্ষোভের আঁচ রাহুল আগে থেকেই করেছিলেন, এই কথাটাও মিলে গেছে। কারণ এখন এই নিটের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে অনেক জায়গায়, অনেক রাজ্যেই অনেকগুলো আন্দোলন হয়েছে বা হচ্ছে, আগামী দিনেও হতে পারে। এটা অ্যাডভান্স বলে দিয়েছিলেন রাহুল গান্ধী। এবং কোনো রাজনৈতিক দল কিন্তু উস্কানি দেয়নি, কোনো রাজনৈতিক দল কিন্তু ছাত্রদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে বলেনি এই ক্ষেত্রে। তো নিজের থেকেই তারা স্বতঃস্ফূর্ত হয়ে রাস্তায় নেমেছে। তাহলে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যখন আমরা রাজনৈতিক বিশ্লেষণ করি, যখন আমরা দেশের রাজনীতিটা কোন অবস্থায় আছে এবং কোন দিকে যেতে পারে সেটা বোঝার চেষ্টা করি, তখন এই যে ছোট্ট ছোট্ট ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিগুলো, এগুলো আমাদের বোঝা দরকার হয়। তো এছাড়া 2020-21 সালে ঐতিহাসিক কৃষক আন্দোলনের শুরুতে যখন বিজেপি সরকার কৃষি আইন প্রত্যাহারে সম্পূর্ণ অনড় ছিল, তখন রাহুল গান্ধী জোরালো ভাষায় ভবিষ্যৎবাণী করেছিলেন, আমার কথা মিলিয়ে নেবেন,
এই সরকারকে কৃষকদের শক্তির সামনে মাথা নোয়াতেই হবে এবং এই কালো আইন প্রত্যাহার করতে তারা বাধ্য হবে। করেছিলেন, মনে আছে আপনাদের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে মানুষের সামনে এসে দুঃখ প্রকাশ করেছিলেন, ক্ষমা চেয়ে নিয়েছিলেন এবং বলেছিলেন যে তার সাধনা কিছু কমতি রয়ে গেছে এবং এই বিলগুলো প্রত্যাহার করার কথা জানিয়েছিলেন। পরবর্তী সময়ে পার্লামেন্টে এই 3টি কৃষি আইন, বিল না শুধু আইন হয়ে গেছিল, সেগুলো প্রত্যাহার করা হয়। তো এটাও এক্ষেত্রেও একেবারে হুবহু রাহুল গান্ধীর কথা মিলে যায়। এবার বাস্তবে যা ঘটেছে এটাও বলে দিচ্ছে। দীর্ঘ প্রায় 1 বছর আন্দোলনের পর 2022 সালের উত্তরপ্রদেশ ও পাঞ্জাব নির্বাচনের ঠিক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দুঃখ প্রকাশ করেন এবং 3টি কৃষি আইনই সম্পূর্ণ প্রত্যাহার করে নেন। এই ঘটনাটা ঘটেছিল। এবার বলছে যে করোনা মহামারীর সময়ে বলেছেন যে যদি আরেকটু পেছনে ফিরে তাকানো যায়, 2020 সালের ফেব্রুয়ারি মাসে যখন ভারতে কোভিডের কোনো বড় প্রভাব ছিল না, তখন রাহুল গান্ধী টুইট করে সতর্ক করেছিলেন যে একটি অর্থনৈতিক ও মানবিক সুনামি আসতে চলেছে এবং সরকারের উচিত আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ করে এখনই প্রস্তুতি নেওয়া। কোভিডের আগে তিনি বলে দিয়েছিলেন। বাস্তবে যা ঘটেছে, সরকার তখন বিষয়টিকে হালকাভাবে নিলেও তার ঠিক 1 মাস পর দেশ জুড়ে আকস্মিক লকডাউন ঘোষণা করতে হয় এবং দেশ এক ভয়াবহ স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিল। তো এবার এই যে ব্যাকগ্রাউন্ডে এই এতগুলো কথা যেগুলো রাহুল গান্ধী বিভিন্ন সময় বলেছিলেন এবং পরবর্তী সময়ে দেখা গেছে একেবারে মিলে গেছে, এগুলোর কারণেই তার গতকালকের এই যে ভবিষ্যৎবাণী যে আগামী 1 বছরের মধ্যে, 1 বছর পর বলেননি কিন্তু 1 বছরের মধ্যে কেন্দ্রে মোদী সরকারের পতন হবে, এই কারণেই কিন্তু এটাকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বিভিন্ন মিডিয়ায় এ নিয়ে বিতর্কের তুফান উঠতে শুরু করে দিয়েছে। আরও বিশেষ করে সাম্প্রতিক কালে এই যে নতুন জেনজি সংগঠন তৈরি হয়েছে ককরোচ জনতা পার্টির নামে, এই সংগঠনটা তৈরি হওয়ার কারণে আপনার রাহুল গান্ধীর এই কথা আরও বেশি করে মানুষের দৃষ্টি আকৃষ্ট করছে। কারণ হলো আপনার এই যে জেনজিদের যে সোশ্যাল মিডিয়া আপনার যে উত্থান, যেটা নিয়ে আপনার এত বিতর্ক শুরু হয়েছে যে শেষ পর্যন্ত দাবি করা হচ্ছে যে তাদের ওয়েবসাইট আপনার ডাউন করে দেওয়া হয়েছে, মানে ব্লক করে দেওয়া হয়েছে। তারা দাবি করেছিল তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করে দেওয়া হয়েছিল, যদিও আজকে তারা দাবি করেছে যে তারা এটাকে রিকভার করতে পেরেছে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আবার চালু হয়েছে। তারপর তাদের এক্স হ্যান্ডেলটাও নাকি ব্লক করে দেওয়া হয়েছিল। তো এগুলো তারা দাবি করে আসছে। এর মধ্যে আপনাদেরকে আমি একটু বলে দিই যে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে 22.9 মিলিয়ন, মানে 2,29,00,000 ফলোয়ার দেখা যাচ্ছে তাদের যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, যেটাকে তারা আজকে রিকভার করেছে বলে তারা দাবি করেছে। তো এই সব কিছুর পরিপ্রেক্ষিতে অনেকেই মনে করছেন যে সমস্ত কিছুর কি তাহলে কোনো রকম একটা কানেকশান আছে। বিশেষ করে বিজেপির এখন সত্যি সত্যি রাতের ঘুম চলে গেছে, উড়ে গেছে। কারণ হলো এই রকম যে কোনো একটা সময় এসে হতে পারে এটা তারা ধারণা পর্যন্ত করতে পারেনি। যেমনভাবে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে মানে এত বড় অর্থনৈতিক সংকট, জ্বালানি সংকট হতে পারে এটা যেমন তারা ধারণা করতে পারেনি, যেমন কোভিডের আগে আপনার ধারণা করতে পারেনি সত্যি সত্যি এত বড় মহামারী আপনার দেশের মধ্যে সংকট তৈরি করতে পারে, ধারণা করতে পারেনি। এমন অনেক কিছুই তারা ধারণা করতে পারেনি, যদিও তারা দাবি করে তাদের কাছে অত্যন্ত উচ্চশিক্ষিত লোকরা রয়েছে, জ্ঞানে গুণে বিদ্যায় সমস্ত ক্ষেত্রে এই পৃথিবীতে সবচেয়ে আপনার উচ্চমানের লোকরা তাদের সঙ্গে রয়েছে। তারা ভবিষ্যৎকে দেখতে পায়, তারা 2047 বিকশিত ভারত করার প্রতিজ্ঞা নিয়েছে, অনেক কিছুই তারা দাবি করে।
কিন্তু বাস্তবে ক্ষেত্রে দেখা যায় যে যে রাহুল গান্ধীকে তারা পাপ্পু হিসাবে সারা ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরেছিল, হাসি ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপের বিষয় বানিয়ে দিয়েছিল, এবং যার ব্যাপক প্রভাব আমরা দেখেছি রাহুল গান্ধীর চেহারার মধ্যে ফুটে উঠত। রাহুল গান্ধী সম্পূর্ণভাবে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। তার কথাবার্তা চলন বলনে একটা হতাশা একটা সময় সারা ভারতবর্ষের মানুষ দেখতো, অনেকেই এতে খুশি হতো, অনেকেই এতে আশঙ্কিত হতো। তো এরকম একটা করে দেয়া হয়েছিল। সেই রাহুল গান্ধী যখন কোনো ভবিষ্যৎবাণী করছে দেখা যাচ্ছে সেটা মিলে যাচ্ছে, অথচ যারা দেশ চালাচ্ছে তারা বুঝতে পারছে না। তো এই কারণে এখন আগামী 1 বছরে কি সত্যি সত্যি কেন্দ্রীয় সরকারের পতন হবে? আর পতন হতে গেলে কি কিভাবে পতন হতে পারে সেটা আমরা আলোচনা করে ভিডিওটাকে শেষ করে দেব। প্রথমত হলো যে কেন্দ্রের সরকার পড়তে পারে, 1 নাম্বার হলো যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে পদত্যাগ করেন, নিজে থেকেই যে ভাই এবার আমি পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিতে চাই, আমি এবার অবসরে যেতে চাই বলে তিনি পদত্যাগ করলেন। তো আমরা জানি আমাদের সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে তার সরকারের পতন ঘটে। তো সুতরাং প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তার সরকারের পতন হবে। এরপর নতুন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি বিজেপির কেউ হতে পারেন, অমিত শাহ হতে পারেন, রাজনাথ সিং হতে পারেন, যোগী আদিত্যনাথ হতে পারেন, এমনকি হিমন্ত বিশ্ব শর্মা পর্যন্ত হতে পারেন। তারা কেউ হলে নতুন সরকার গঠিত হলো। তো সুতরাং এইটা একটা রাস্তা। দ্বিতীয়ত হলো বিজেপির মধ্যেই, বিজেপি এবং আরএসএসের মধ্যেই আপনার চাপ দিয়ে যে ভাই প্রধানমন্ত্রী পদে আমরা অন্য কাউকে বসাবো, আপনি এবার সরে দাঁড়ান, অবসরে যান, তাহলেও পদত্যাগ হতে পারে। আবার অন্যভাবে হতে পারে আগামী বছর রাষ্ট্রপতি নির্বাচন, যেটা আমি একাধিক ভিডিওতে অতীতে বলেছি যে নরেন্দ্র মোদী হতে পারে আগামী বছরের রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়ে তিনি দেশের রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করতে পারেন, এবং এটা হতেও পারে এরকমটা। তো এটাও একটা ব্যবস্থা হতে পারে। তাহলে তার সরকার তিনি ছেড়ে দিলে তার সরকারের পতন ঘটবে, নতুন করে কেউ প্রধানমন্ত্রী হবেন। আরেকটা হতে পারে যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার বা অন্য সহযোগীরা তার সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিল, এবং তারা প্রত্যাহার করার কারণে সরকার পড়ে গেল। তাহলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আর থাকলেন না, তার সরকার পড়ে গেল। সেই জায়গাতে বিরোধীরা সরকার বানালো, অথবা দেশে মধ্যবর্তী নির্বাচনের ডাক দেওয়া হলো। এটাও আর একটা হতে পারে। এছাড়া যেটা আপনার অরাজকতা সৃষ্টির কথা বলছে, এই কথা একেবারেও রাহুল গান্ধী বলেননি, একবারও কেউ বলেননি, কোনো বিরোধী নেতা এরকম কিন্তু বলেন।